তত্ত্বাবধায়ক সরকারের যে ফর্মুলা দিয়েছে জামায়াত। এদিকে তারেক রহমানকে টার্গেট করে অপপ্রচার, অপশক্তির বিরুদ্ধে সতর্ক বিএনপি। জানাবো বড় পার্টি ফান্ড কি আসলে পার্টির ফান্ডে গেছে নাকি নেতার পকেটে। এবং সর্বশেষ জানাবো টানা বৃষ্টিতে বাড়ছে সবজির দাম, মরিচের ঝাল আকাশচুম্বী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তত্ত্বাবধায়ক সরকারের যে ফর্মুলা দিয়েছে জামায়াত। বিএনপির পর জামায়াত ইসলামী তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নিয়োগের ফর্মুলা দিয়েছেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের দলটির করা প্রস্তাবে বলা হয়েছে, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং প্রধান বিচারপতিকে নিয়ে গঠিত কমিটির সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর প্রস্তাবিত নাম থেকে প্রধান উপদেষ্টা বাছাই করবে। ডক্টর তাহের বলেছেন, বাছাই কমিটির মধ্যে প্রধান বিচারপতি হবেন একজন ভারসাম্যপূর্ণ ব্যক্তি। তিনি বিচার বিভাগের সর্বোচ্চ ব্যক্তি। প্রধানমন্ত্রীর পদে দায়িত্বশীলতার, বিরোধী দলীয় নেতার রাজনৈতিক ভারসাম্য, এই তিনজনের সমন্বয়ে একটা যৌক্তিক সিদ্ধান্ত আশা করা যায়। প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশন প্রস্তাব করেছিল, নির্বাচনের রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 আসনের উচ্চকক্ষের আসন বণ্টন হবে। বিএনপি পিআর এ রাজি নয়। দলটি চায় সংসদে প্রাপ্ত আসনের অনুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, গণ অধিকার, গণসংহতি আন্দোলন, এবি পার্টি সহ 21টি দল পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ চায়। বিএনপি সহ 5টি দল পিআর এ রাজি না হওয়ায় সোমবার কমিশন 64 জেলা এবং 12টি সিটে কর্পোরেশন থেকে একজন করে নির্বাচিত সদস্য নিয়ে উচ্চকক্ষ গঠনের বিকল্প প্রস্তাব দেন। তবে তা সরাসরি নাকচ করেছে জামায়াত। ডক্টর তাহের বলেছেন, এই প্রস্তাব আলোচনার যোগ্যতাই রাখে না। নতুন প্রস্তাব বিভ্রান্তিমূলক এবং মূল আলোচনাকে ব্যাহত করতে পারে। উচ্চকক্ষ গঠন নিয়ে জামায়াতের অবস্থান তুলে ধরে তাহের বলেন, ঐক্যমত্য কমিশনের মূল প্রস্তাব ছিল পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন। জামায়াত এই প্রস্তাবের পক্ষে ছিল। আজকের আলোচনায় কমিশন জানিয়েছে যে 2/3 বেশি দল এই পিআর পদ্ধতির পক্ষে। বিএনপিকে ইঙ্গিত করে ডক্টর তাহের বলেছেন, কিছু দল ও মহল উচ্চকক্ষের বাস্তব প্রয়োজনীয়তা এড়িয়ে গিয়ে একে অকার্যকর করার চেষ্টা করছে। নিম্নকক্ষের আসনের অনুপাতে যদি উচ্চকক্ষের আসন বণ্টন হয় তবে এর কার্যকারিতা থাকবে না। পিআর ছাড়া উচ্চকক্ষে প্রকৃত চেক অ্যান্ড ব্যালেন্স সম্ভব নয়। সংরক্ষিত নারী আসন 100-তে উন্নীত করার পক্ষে জামায়াত। এ তথ্য জাতীয় তাহের বলেন, তবে সরাসরি নির্বাচন নয়, পিআর পদ্ধতিতে নারী আসন বণ্টনের কথা বলেছে। যে দল সংসদ নির্বাচনে যত আসন পাবে তত নারী আসন পাবে। সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুশাসনের কারণে নারীদের জন্য সরাসরি নির্বাচনের ব্যবস্থা এখনো নেই। তারেক রহমানকে টার্গেট করে অপপ্রচার, অপশক্তির বিরুদ্ধে সতর্ক বিএনপি। চলমান পরিস্থিতিতে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে অগণতান্ত্রিক অপশক্তিকে সতর্কতার সঙ্গে মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন চাইলে সব ধরনের সহযোগিতাও করবে। এর মধ্য দিয়ে নির্বাচনের মাধ্যমে দ্রুত দেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফেরাতে চায়। এদিকে দলটির নেতারা বলছেন, অগণতান্ত্রিক অপশক্তিগুলো এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান টার্গেট বানিয়েছে। তাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রকারীরা এখন মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশকে গণতন্ত্রের উত্তরণের যে প্রক্রিয়া চলছে তা থামাতে নানা অপতৎপরতা তারা দেখছেন, যা দুঃখজনক। এমন পরিস্থিতিতে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও মব সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদ সহ নানা দাবিতে আজ থেকে মাঠে নামছে বিএনপি 3 অঙ্গ সহযোগী সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ঢাকা সহ সারা দেশে 3 দিন পৃথকভাবে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে সংগঠন 3টি। বিএনপি নেতাদের অভিমত, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি, অথচ কোনো ধরনের অপকর্মের সঙ্গে বিএনপির কেউ জড়িত থাকলে সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে সারা দেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় 5000 নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এমনকি কোনো ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করা হয়েছে, কিন্তু রহস্যজনক কারণে অনুরোধে অনেক ক্ষেত্রে তেমন সাড়া পাওয়া যায়নি। এছাড়া যারা মব সন্ত্রাস করে অরাজকতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সামাজিক শৃঙ্খলাও ভেঙে পড়েছে। সার্বিকভাবে সাধারণ মানুষের জন্য একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে আইন শৃঙ্খলা বাহিনীকে অকার্যকর মনে হচ্ছে। এটি কোনো অপশক্তিকে ষড়যন্ত্রের সুযোগ করে দেওয়ার অংশ কিনা সে ব্যাপারেও প্রশ্ন উঠছে জনমনে। বিদ্যমান পরিস্থিতিতে দেশ ও জনগণের স্বার্থে বড় দল হিসেবে বিএনপি এই পরিস্থিতির উন্নতি চায়, এর সুরাহা চায়। এই প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে, তা পরিকল্পিত চক্রান্ত। সেই চক্রান্ত হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি উঠে আসছেন, যার একটা সম্ভাবনা
দেখা দিয়েছে তাকে নিশ্চিহ্ন করা, কিন্তু তারেক রহমানের অসাধারণ দক্ষতাই তাকে নেতৃত্বে এনেছে। তার অসাধারণ সাংগঠনিক দক্ষতা যা খুব কম রাজনীতিবিদদের মধ্যে আছে। অতি অল্প সময়ের মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশাল একটা অংশকে সংগঠিত করে ফেলতে পারেন। তারেক রহমান নিঃসন্দেহে আমাদের স্বপ্ন, আমাদের ভবিষ্যৎ, দেশের মানুষের আস্থার জায়গায় রয়েছেন। তাই বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। বিএনপির প্রতিবাদ করেছেন, প্রমাণ করেছেন যে বিএনপি ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে যায়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, যেখানেই কোনো অপকর্মের অভিযোগ পেয়েছি আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। বিভিন্ন জায়গায় দলের পক্ষ থেকে মামলা করা হয়েছে। এখন দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারের। তবে এ নিয়ে কোনো রাজনৈতিক মহল ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো সেই পুরনো কালচার শুরু করেছে। তারা দোষারোপে রাজনীতি করছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশ, কোনো অন্যায়কারীকে বিএনপি প্রশ্রয় দেবে না। সে যত বড় নেতা বা প্রভাবশালী হোক না কেন, অন্যায় ও অপকর্মের বিরুদ্ধে দলের অবস্থান জিরো টলারেন্স। বিএনপি নেতারা জানান, অভ্যুত্থানের পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য এবং অপকর্ম অন্যায়কারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি দেশব্যাপী ব্যাপক প্রশংসা পেয়েছে। অপকর্মে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় 5,000 নেতাকর্মীকে বহিষ্কার করেছে। কিন্তু দুর্ভাগ্যবশত বিএনপি আন্তরিকতা দেখালেও অন্তর্বর্তীকালীন সরকার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দুর্বলতা দেখাচ্ছে, যে কারণে অপরাধীরা প্রায় নিরবিচ্ছিন্নভাবে অপরাধ করছে। নেতারা আরও বলেন, সর্বশেষ মিটফোর্টে একজন ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেখানে অঙ্গ সহযোগী সংগঠনে যেসব নেতাকর্মী জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে সঙ্গে সঙ্গে আজীবন বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের পক্ষ থেকেও জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়েছে। বিএনপি তো সরকারি দল নয়, তাই এখন সব দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী ও বর্তমান সরকারের। কিন্তু এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কয়েকটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে, যা সুস্থ ধারার রাজনীতির জন্য অশনির সংকেত। এসব অপরাজনীতি করে জনগণকে প্রভাবিত করা যাবে না। গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আজ ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ করবে ছাত্রদল। রাজধানীতে কেন্দ্রীয়ভাবে দুপুর 2টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করবে সংগঠনটি। এদিকে সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে কাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে স্বেচ্ছাসেবক দল। এদিন রাজধানীতে কেন্দ্রীয়ভাবে বেলা 3টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ মোড়, মৌচাক, মগবাজার, বাংলা মোটর হয়ে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করবে। বড় পার্টি ফান্ড কি আসলে পার্টির ফান্ডে গেছে নাকি নেতার পকেটে? ক্ষুদ্র উদ্যোক্তা এক নারীর কাছ থেকে 7 লাখ টাকা নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ ইমামুর রশিদ। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। এ নিয়ে এনসিপি নেতা ইমামুর রশিদ জানিয়েছেন, ওই নারী এনসিপি তহবিলের ডোনেশন বাবদ ওই টাকা দিয়েছেন। পরে দলের শীর্ষ নেতাদের কাছ থেকে ব্যক্তিগত অনৈতিক সুবিধা না পেয়ে অসৎ উদ্দেশ্যে ধারণ করা ভিডিওটি অন্যকে দিয়ে ছড়িয়েছেন। তবে প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, আজকে নিশ্চয়ই একজন নেতার স্ক্রিনশট লক্ষ্য করেছেন। এক আপুর কাছে পার্টেক্স ও ওয়ালটনের নাম্বার চাওয়া হচ্ছে। নতুন বন্দোবস্তে এটা কোন সিস্টেম যে কোম্পানিগুলোকে কল করে পার্টি ফান্ড চাওয়া? এ সময় তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, বড় পার্টি ফান্ড কি আসলে পার্টির ফান্ডে গেছে নাকি নেতার পকেটে গেছে সেটা নিশ্চয়ই তদন্ত হতে পারে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, আমি আবারও বিষয়টা তুলতেছি। ডিসি নিয়োগে যে কেলেঙ্কারি হয়েছিল তার কোনো কিছু মিথ্যা নয়। গাজী সালাউদ্দিন তানভীরের মাধ্যমে দুজন আলোচিত নেতা এই কাজ করিয়েছিলেন। আমি একজন আলোচিত নেতার ঘনিষ্ঠ বন্ধু থেকে পুঙ্খানুপুঙ্খ তথ্য পেয়েছিলাম। এ বিষয়ে তিনি আরো বলেন, এমনকি এনসিটিবিটিতেও গাজী সালাউদ্দিন তানভীরকে দায়িত্ব দেওয়া হয়। গাজী সালাউদ্দিন তানভীর একজন লেবাসধারী ধূর্ত, কিন্তু তার গুরুরা আজও ধরাছোঁয়ার বাইরে। পরে তিনি বড় পার্টি ফান্ডকে আসলে পার্টির ফান্ডে গেছে নাকি নেতার পকেটে গেছে প্রশ্ন তুলে তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেন। সেই সঙ্গে বলেন, আমি মনে করি স্মার্ট চাঁদাবাজির বিষয়ে তদন্ত হওয়া দরকার। কত পার্টি ফান্ডে গেছে আর কত নেতার পকেটে গেছে এটার একটা স্বচ্ছ হিসাব থাকা দরকার। এদিকে অভিযোগ নিয়ে মতামত জানিয়েছেন সংশ্লিষ্ট এনসিপি নেতা ইমামুর রশিদ। তিনি তার ফেসবুকে দেওয়া পোস্টে লেখেন, আজকে আমাকে নিয়ে ফেসবুকে ওয়াহিদুজ্জামান নামক প্রোফাইল থেকে যে ভিডিওটি ছড়ানো হয়েছে সেটা নিয়ে আমার মতামত। ভিডিওটি যে মহিলার কণ্ঠস্বর শোনা যাচ্ছে, তিনি গত মে মাসের প্রথম দিকে আমাদের জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এসে পার্টির আহ্বায়ক ও 2 অঞ্চলের মুখ্য সংগঠক দ্বয়ের সঙ্গে দেখা করেন। সেখানে তিনি স্বেচ্ছায় পার্টি ফান্ডে ডোনেশন দিতে ইচ্ছা পোষণ করেন। এছাড়া তিনি একাধিকবার পার্টি অফিসে এসে অন্যান্য কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।